নমস্কার, দ্য বোট অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনা এমন একজন ভারত মাতার বীর সন্তানকে নিয়ে, যিনি প্রথম জীবনে স্বাধীনতা সংগ্রামী হলেও পরবর্তী জীবনে একজন ঋষি হয়ে উঠেছিলেন। চলুন শুরু করি সেই ভারত মাতার বীর সন্তান ঋষি অরবিন্দ ঘোষের জীবন কাহিনী নিয়ে। অরবিন্দ ঘোষ সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তিনি এই ঋষি কবি, অগ্নিযুগের মহানায়ক ও সিদ্ধযোগী ঋষি অরবিন্দ। অরবিন্দ ঘোষ 1872 সালে কলকাতার নিকট হাওড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন কৃষ্ণধন ঘোষ, যিনি ছিলেন একজন নামকরা সিভিল সার্জন। মাতা ছিলেন স্বর্ণলতা দেবী। পিতা ইংরেজদের আদব কায়দায় বিশ্বাসী ছিলেন। ছেলেবেলা থেকেই ইংল্যান্ডের স্কুলে শিক্ষা দেওয়া ছিল পিতা কৃষ্ণধন ঘোষের একমাত্র ইচ্ছা। মাত্র 7 বছর বয়সে অরবিন্দ শিক্ষার জন্য ইংল্যান্ডে যান। সেখানে এক ইংরেজ পরিবারে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল। বাল্য বয়স থেকেই সাহেবী আচার আচরণ শিখতে লাগলেন শ্রী অরবিন্দ, আর লেখাপড়াতেও মেধার পরিচয় দিতে লাগলেন। অনায়াসেই স্কুলের পড়া শেষ করে মেধাবী অরবিন্দ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ইংরেজি ভাষাতেই সেখানে ভর্তি হন। পিতামাতা অরবিন্দকে অর বলে ডাকতেন। অরকে সাহেব বানানোর ইচ্ছা তার পিতার মধ্যে এতটাই প্রবল ছিল যে তিনি অরবিন্দের মিডিল নেম রেখেছিলেন অ্যাক্রয়েড, অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষ। 1871 সালে ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে কৃষ্ণধন সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। ভারতীয় সমাজের রক্ষণশীলতা, সংস্কার, অভ্যাস, রীতিনীতি সমস্তই তিনি ত্যাগ করেছিলেন। তিনি চাইতেন না তার সন্তানরাও এদেশের মানুষের মতো মানুষ হোক। বাবার নির্দেশিত পথেই 1889 সালে অরবিন্দ সেন্ট পলস থেকে পাশ করেন। সেই বছরেই তিনি কিং কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষায় বসেন এবং প্রথম হন। বাৎসরিক 80 পাউন্ডের সিনিয়র ক্লাসিক্যাল স্কলারশিপ পান 1890 সালে। আইসিএস প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছিলেন তিনি। গ্রিক ও ল্যাটিনে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশও করেন, কিন্তু অশ্বারোহণ পরীক্ষা না দেওয়ায় তিনি আইসিএস পরীক্ষায় পাশ করতে পারলেন না। এই প্রথম তিনি তার বাবার নির্দেশিত পথ থেকে সরে আসার মনোভাব প্রকাশ ঘটালেন। অরবিন্দ বিলেত ছেড়ে ভারত অভিমুখে যাত্রা করেন 1893 সালের ফেব্রুয়ারিতে। বরোদার মহারাজা গাইকোয়াড়ের কাছে মাসিক 200 টাকা বেতনে কাজ শুরু করেন তিনি। চাকরিতে যোগদান করার পর তাকে নানা কাজের জেরে দেওয়ানখানা বা মহাকরণে নিযুক্ত হতে হয়। পরে বরোদা কলেজে ফরাসি ভাষার শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেন তিনি। এরপরে এই কলেজেই 1904 সালে ভাইস প্রিন্সিপাল হন। এখানেই বাংলা এবং সংস্কৃত শিখেছেন। সেই যুগের বিশিষ্ট সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায় তাকে বাংলা শিখিয়েছিলেন। এরপর থেকে ধীরে ধীরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়লেন অরবিন্দ। বাংলা এবং মধ্যপ্রদেশের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ শুরু হলো তার। লোকমান্য তিলক এবং ভগিনী নিবেদিতার সঙ্গেও তার যোগাযোগ তৈরি হয়। বাঘা যতীন হিসেবে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্য তিনি বরোদার সেনা বিভাগে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন। উল্লেখ্য, লন্ডনে থাকার সময়ে অরবিন্দ গুপ্ত সমিতির সদস্য হয়েছিলেন। চিন্তা এবং চেতনায় তিনি চরমপন্থী ছিলেন। সেই সময় 2 বাঙালি মনীষী তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন। এরা হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। 1906 সালে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে বেঙ্গল ন্যাশনাল কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয় ও বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বর্তমানে যেটি যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার প্রতিষ্ঠা হয়। এই কলেজের প্রথম অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন বিপ্লবী অরবিন্দ। তার অনুজ বারিন ঘোষের মাধ্যমে বাংলা বিপ্লবী দলের সঙ্গে তার যোগাযোগ ঘটে। 1907 সালে তিনি বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন। দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা ছিল এই পত্রিকার মূল উদ্দেশ্য। এই পত্রিকায় অরবিন্দ ঘোষ নিয়মিত লেখালেখি করতে লাগলেন এবং তার প্রবন্ধগুলি পড়ে দেশের মানুষ উদ্বুদ্ধ হতে লাগল। তাই ইংরেজ সরকার চিন্তিত হয়ে উঠল। তারা অরবিন্দকে এই অজুহাতে গ্রেপ্তার করল, কিন্তু অরবিন্দ কখনোই নিজের নামে প্রবন্ধ লিখতেন না। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগই গ্রাহ্য হলো না। বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হলো। এই পত্রিকার সম্পাদক ছিলেন বিপিনচন্দ্র পাল। এবার পুলিশ তাকে গ্রেপ্তার করল, কারণ তিনি এই অরবিন্দের সব লেখা প্রকাশের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু পুলিশ অরবিন্দের পিছু ছাড়তে রাজি নয়। তাই 1908 সালের 6 মে আলিপুর বোমা মামলায় অরবিন্দকে জড়িয়ে ফেলল তারা। সেই অজুহাতে তাকে আবারও গ্রেপ্তার করা হলো। অরবিন্দের পক্ষ নিলেন তরুণ ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। তার জোরালো যুক্তিতর্কের কাছে সরকার পক্ষ হার মানল।
তারা অরবিন্দকে ধরে রাখতে পারল না। কাজেই সরকারি চক্রান্ত বিফল হয়ে গেল। ইতিমধ্যে অনেক চিন্তাভাবনা অরবিন্দের মনকে আলোড়িত করতে লাগলো। শ্রী অরবিন্দ যেন এক অন্য জীবনের সন্ধান পেয়েছেন। এক দিব্য অনুভূতি তাকে তখন আশ্রয় করেছে। তাই রাজনীতি তার জন্য নয়, একথা তিনি অনুভব করলেন। কারাগার থেকে মুক্তি লাভ করেই তিনি চলে যান ফরাসি অধিকৃত চন্দননগরে। সেখান থেকে তিনি চলে যান সুদূর পণ্ডিচেরিতে। তখন পণ্ডিচেরি ছিল ফরাসিদের অধিকারে। তার উদ্দেশ্য ছিল সেখানে একটি সুন্দর আশ্রম প্রতিষ্ঠা করবেন। পরবর্তীকালে অরবিন্দ ঘোষ বলেছিলেন যে তিনি আলিপুর জেলে বিবেকানন্দের সাক্ষাৎ লাভ করেছিলেন। তিনি লিখেছিলেন, এটি সত্য যে আমি বিবেকানন্দের কণ্ঠস্বর ক্রমাগত শুনতে পাচ্ছিলাম, যে জেলে আমার নির্জন ধ্যানে এক পাক্ষিক ধরে আমার সঙ্গে কথা বলছে এবং তার উপস্থিতি অনুভব করেছি। তার আত্মজীবনীমূলক নোটে অরবিন্দ বলেছিলেন যে তিনি যখন প্রথম ভারতে ফিরে আসেন তখন তিনি প্রশান্তির একটি বিশাল অনুভূতি অনুভব করেছিলেন। তবে তিনি বলেছিলেন যে তিনি এই অনুভূতিকে ব্যাখ্যা করতে পারবেন না। তিনি তখন যোগ ব্যায়াম সম্পর্কে কিছু জানতেন না এবং কোনো কিছু ছাড়াই এর অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু কিছু নিয়ম তিনি মিস্টার দেবধরের কাছ থেকে শিখেছিলেন। তিনি ছিলেন গঙ্গা মঠের স্বামী ব্রহ্মানন্দের শিষ্য। এরপর 1907 সালে তার অনুজ বারিন ঘোষ অরবিন্দকে মহারাষ্ট্রীয় যোগী বিষ্ণু ভাস্কর ডেলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অরবিন্দ যোগীর কাছ থেকে যে দিক নির্দেশনা পেয়েছিলেন তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যিনি অরবিন্দকে নির্দেশ দিয়েছিলেন একজন আভ্যন্তরীণ গাইডের উপর নির্ভর করতে এবং কোনো ধরনের বাহ্যিক গুরু বা নির্দেশনার প্রয়োজন হবে না। দীর্ঘ কারাবাস অরবিন্দকে অনেক চিন্তাভাবনার সুযোগ করে দিয়েছিল। সেই সত্যকে জীবনের কাজে লাগাবার আয়োজন করতে হবে। তাই অরবিন্দ যোগ সাধনা শুরু করেছিলেন এবং সেটাও করেছিলেন পণ্ডিচেরির আশ্রমে বসে। গভীর ধ্যান এবং ধারণার মধ্য দিয়ে তিনি দিব্য জীবন লাভ করলেন। আর সেই অনুভূতিকে সবার মধ্যে জাগিয়ে তোলবার জন্য তিনি বই লিখতে শুরু করলেন। তিনি পরপর অনেকগুলি বই লিখেছিলেন, প্রায় 32টি বই লিখেছিলেন, যদিও তার মধ্যে বাংলা ভাষা ছিল মাত্র 6টি বই। তার লেখা বাংলা ভাষার বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সাবিত্রী ও দিব্য জীবন। জীবনের শেষ কয়েকটি বছর শ্রী অরবিন্দ একান্তে বসে যোগ সাধনা করে গেছেন। মাত্র 38 বছর বয়সে 1910 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা ত্যাগ করার পর জীবনের শেষ 40টি বছর এই পণ্ডিচেরিতে তিনি কাটিয়েছিলেন। আর এখানেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত বই দ্য লাইফ ডিভাইন। শুধু লাইফ ডিভাইন নয়, সাবিত্রী, মাদার ইন্ডিয়া, অ্যাসেজ অন গীতা, ভারতের নবজন্ম, কারা কাহিনী ইত্যাদি। তার সাবিত্রী কবিতায় মোট 24,000 লাইন ছিল। তিনি ভগবত গীতা দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়েছিলেন। কারা ও কাহিনী বইয়ে তিনি লিখেছেন, 1908 সনের শুক্রবার 1 মে জানিতাম না যে এই দিনেই আমার জীবনের একটা ভয়ঙ্কর অঙ্কের শেষ পাতা, আমার সম্মুখে 1 বৎসরের কারাবাস। এই সময়ের জন্য মানুষের জীবনের সঙ্গে যত বন্ধন ছিল সবই ছিন্ন হইবে। 1 বৎসরকাল মানব সমাজের বাইরে পিঞ্জরাবদ্ধ পশুর মতো থাকিতে হইবে। আবার যখন কর্মক্ষেত্রে প্রবেশ করিব তথায় সেই পুরাতন পরিচিত অরবিন্দ ঘোষ প্রবেশ করিবে না। বলিয়াছি 1 বৎসর কারাবাস, বলা উচিত ছিল 1 বৎসর বনবাস, 1 বৎসর আশ্রমবাস। ব্রিটিশ গভর্নমেন্টের কোপ দৃষ্টির একমাত্র ফল আমি ভগবানকে পাইলাম। পুরাণে বলে যে কংসের কারাগারে বহু বর্ষ ধরে অজস্র দৈহিক ও মানসিক ক্লেশ সহ্য করার পর দেবকী ও বসুদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতা হওয়ার অতি দুর্লভ সৌভাগ্য লাভ করেছিলেন। কারাক্লেশ সহ্য করে নিজের যোগ সাধনায় নিমজ্জিত ছিলেন অরবিন্দ। বিপ্লবী থেকে ঋষি হয়ে ওঠার পথে এগিয়ে গিয়েছিলেন নিজেকে। অরবিন্দ যখন প্রথম পণ্ডিচেরি আসেন তখন পণ্ডিচেরি ছিল শ্মশান এবং রাজনৈতিক বন্দীদের আখড়া। পণ্ডিচেরিতে তিনি প্রথমেই উঠেছিলেন শঙ্করা চেট্টিয়ারের বাড়িতে। কয়েক বছর আগে দক্ষিণ ভারত পরিভ্রমণকারী স্বামী বিবেকানন্দ সেই বাড়িতে উঠেছিলেন। এখানেই রাজনৈতিক প্রচারে আসা পল রিসারের সাথে তার আলাপ হয়। পল রিসারের স্ত্রী ছিলেন মীরা। এই মীরার সাথেই অরবিন্দের পরিচয় হয়। এই মীরাই ঋষি অরবিন্দের বাসভবনে শ্রী অরবিন্দ আশ্রম গড়ে তুলেছিলেন। তিনি পাশাপাশি অনেকগুলো বাড়ি কিনে নিয়েছিলেন। তৎকালীন পণ্ডিচেরির এই একাধিক বাড়ি কিনে সেগুলিকে বিশেষ ধরনের রং করেছিলেন তিনি। এগুলি কোনোটিতে ছিল ছাপাখানা, কোনোটিতে অফিস, কোনোটিতে বা অতিথিশালা। এই আশ্রমেই চিত্তরঞ্জন দাস একবার গিয়েছিলেন অরবিন্দকে ফিরিয়ে নিয়ে আসতে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে পুনরায় যোগদানের অনুরোধও করেছিলেন তিনি। অরবিন্দ ফেরেননি, কারণ তিনি তখন শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ, বিপ্লবী অরবিন্দ নন। শ্রী অরবিন্দ 2 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। প্রথম 1943 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য
এবং পরবর্তী 1950 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য। ঋষি অরবিন্দ ঘোষ 1950 সালের 5ই ডিসেম্বর দেহত্যাগ করেন। তিনি যখন দেহত্যাগ করেন তখন প্রায় 60,000 লোক তার সমাধিস্থ করার সময় সেখানে উপস্থিত হন। শুধু তাই নয়, তৎকালীন ভারতের রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ওনার যৌগিক দর্শন এবং স্বাধীনতা আন্দোলনের প্রশংসা করেছিলেন। তাই নমস্কার বন্ধুরা, অরবিন্দ ঘোষ নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।